আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ। সনদকে রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ প্রধান উপদেষ্টার। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে, প্রত্যাশা বিএনপির। সার্বিক সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। ওয়েন লুইসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। ভারত ও ফ্যাসিস্টের বুদ্ধিজীবীরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। খাগড়াছড়িতে ধর্ষণের গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা। মানবতা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য শিগগিরই তদন্ত শুরু হবে, জানালেন চিফ প্রসিকিউটর। হানিফ সহ 4 জনের অভিযোগ আমলে নেয়ার আদেশ কাল। নির্বাচনের আগে জামাত আমিরের দায়িত্বে নতুন মুখ আসার সম্ভাবনা। আলোচনায় শফিকুর রহমান, মিয়া গোলাম পরওয়ার ও মুজিবুর রহমান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে ঐক্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। তবে ব্যালটের ভাষা এবং ভোট প্রক্রিয়া চূড়ান্ত না হওয়ায় বুধবার সবাইকে নিয়ে আবারও আলোচনায় বসবে কমিশন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, 15 অক্টোবরের মধ্যে চূড়ান্ত করা হবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া। 3/4 দল এরই মধ্যে সনদ স্বাক্ষরকারী 2 জন করে প্রতিনিধির নাম কমিশনে পাঠিয়েছেন বলেও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ভিত্তি পাওয়ার পথে জুলাই জাতীয় সনদ 2025। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের শেষ দফার প্রথম দিনের আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ব্যাপারে দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে, নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো গেছে। একটা বিষয়ে ঐকমত্যে সবার এসেন্সটা ক্লিয়ার যে নির্বাচনের দিন, জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হতে পারে। তবে গণভোটের ভাষা নিয়ে, গণভোটটা কিসের জন্য, এটা নিয়ে কিন্তু এখনো কিছুটা প্রত্যেকটা দলের নিজস্ব অভিপ্রায় রয়েছে। গণভোটের মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের অধিকারটাও এখানে কনফার্ম হয়ে গেল, তাহলে কেউ তুলতে পারবে না যে এটা যে পিপলস উইল এখানে রিফ্লেক্ট করছে না, সেই প্রশ্নটা কেউ আর দ্বিতীয় করে তুলতে পারবে না। এই প্রশ্নে নোট অফ ডিসেন্ট আছে, সকলেই তাদের যা প্রশ্নগুলো নিয়ে তাদের নির্বাচনী ইস্তেহারে দিবেন। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, বিজয়ী হবে, তাদের প্রস্তাব অনুযায়ী সেই ভিন্নমতটা গৃহীত হবে। এক্ষেত্রে যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন পার্লামেন্টে এ বিষয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে যে সমঝোতা হবে তার ভিত্তিতে ওই ভিন্নমতগুলো পাস হবে। রোববারের আলোচনায় গণভোট আয়োজনে নির্বাচন কমিশনের সুবিধার্থে অধ্যাদেশ জারির পরামর্শ দেয় কয়েকটি দল। এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কিনা, হ্যাঁ না, এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। নেক্সট পার্লামেন্টের সমস্ত সংসদ সদস্যগণ বাধ্য থাকবে যদি জনগণ তার পক্ষে রায় দেয়। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে, একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালটে সেই জুলাই জাতীয় সনদের পক্ষে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এই রেফারেন্ডাম অনুষ্ঠানের জন্য আমাদেরকে কনস্টিটিউশনে কোনো অ্যামেন্ডমেন্ট আগে আনতে হবে না। গণভোটটা হবে জুলাই সনদের উপর। 84টা প্রশ্ন, 86টা প্রশ্নের উপর কখনোই গণভোট হয় না। জুলাই সনদ জনগণ অ্যাপ্রুভ করছে কিনা এটার উপর গণভোট হবে, হ্যাঁ বা না। তো ফলে জুলাই সনদের ভেতরে যেগুলো আছে, নোট অফ ডিসেন্ট সহই এগুলো আসলে একমত হচ্ছে। গণভোটের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হওয়ায় স্বস্তি প্রকাশ করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলেছি যে আমরা 15 অক্টোবরের পর কমিশনের কার্যক্রম অব্যাহত রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। আমরা ইতিমধ্যেই ওই জায়গায় উপস্থিত হতে পারবো। এর আগে সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা দ্রুত জুলাই সনদকে একটি অকাট্য রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ দেন বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা,
ঢাকা। দেশের মানুষের মতো বিশ্ববাসীও প্রত্যাশা করে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে বলে মনে করে বিএনপি। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এমন আশাবাদ জানানো হয়। এ সময় গোয়েন লুইস জানান, বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিতে কাজ করছে জাতিসংঘ। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির নীতি নির্ধারকদের সাথে সাক্ষাৎ করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মেয়াদ শেষে বাংলাদেশ ছাড়ার আগে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে গোয়েন লুইসের অবদানের কথা স্মরণ করে তাকে ধন্যবাদ জানান। পরে সংবাদ সম্মেলনে গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। জাতিসংঘ আশা করে রাজনৈতিক দলগুলো যে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে তা সফল হবে। As the UN, we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. There is a lot of work that I know all of the political parties have been engaged in terms of building consensus, and I think we're all very much looking forward to that process being taken forward in the coming months and years. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট, বিভিন্ন খাতে জাতিসংঘের সহায়তা নিয়ে আলোচনার কথা জানান তিনি। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। এদিকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা গত ১.৫ দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ফর্মুলা কার্ড তৈরি করে চীনের আন্তর্জাতিক মেলায় অংশ নিতে যাওয়া গাজীপুরের ইসলামী বিশ্ববিদ্যালয় অফ টেকনোলজির শিক্ষার্থীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়। ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে, ওটা ভেঙে ফেলে। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, দেখবেন জীর্ণ দশা স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণদের মেধা বিকাশে বিএনপি সব ধরনের সহায়তা করে যাবে বলে জানান বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। ভারত ও ফ্যাসিস্টের বুদ্ধিজীবীরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবেই দেশটিতে প্রধান উপদেষ্টার মূর্তি বানিয়ে অপমান করা হয়েছে। আর বাংলাদেশে প্রায় ৮০০ মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে বিতর্কের সৃষ্টি করা হয়েছে, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, তাদের ইন্ধনেই খাগড়াছড়িতে ধর্ষণের গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অসন্তুষ্টের নগ্ন বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হিন্দুরা। বাংলাদেশের সরকার প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূসের অসুর বা দৈত্য আকৃতির মূর্তি বানিয়ে বিতর্কের সৃষ্টি করেন তারা। বাংলাদেশে প্রচুর হিন্দু মানুষ, তাদের যতটুকু নিরাপত্তার প্রয়োজন তিনি সেই নিরাপত্তাটুকু দেন না। প্রতিবাদ জানানোর জন্য এই থিমটা আমরা নিয়ে। শুধু তাই নয়, বাংলাদেশের ৭৯৩টি পূজা মণ্ডপে প্রথমবারের মতো অসুরের মুখে দাড়ি লাগানো হয়, যা মুসলমানদের কটাক্ষের অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়, যেটি ফলাও করে প্রচার করে ভারতের গণমাধ্যম। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারত ও ফ্যাসিস্টদের দোসররা বাংলাদেশের সম্প্রীতি নষ্টের জন্যই এসব করেছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন
সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যে তারই যোগসূত্র দেখা যাচ্ছে। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা 793টা মণ্ডপের অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে জিডি করা হয়েছে, ইনভেস্টিগেশন চলতেছে। পাহাড় অশান্ত করতে মারমা কিশোরীকে ধর্ষণের গুজব ছড়ানো হয় বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও ভারত এসব অস্বীকার করেছে, তবে সন্দেহ দূর হচ্ছে না বাংলাদেশের। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। উনি কি বললো ওইটা না, যেহেতু আপনারা কিন্তু নিজেরাই ঘটনাটা দেখতেন, নিজেরা আপনারা চাক্ষুষ সাক্ষী, তো ওনার উদ্ধৃতি দিয়া তো আমাদের কোনো কিছু না। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ উঠেছে। জনতার রোষানলে পড়ে তাকে আটক করেছে পুলিশ। বিষয়টির তদন্ত চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এখন পর্যন্ত এটা যেহেতু অনুসন্ধান শেষ হয় নাই, এই জন্য আমরা এটার সাথে যোগসূত্র আছে কিনা বলতে পারবো না। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচন ব্যাপারে আপনার মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে আন্দোলনকারীদের অবরোধ প্রত্যাহারের পর আজ সকাল থেকে খাগড়াছড়ি সদর ও গুইমারায় 144 ধারা তুলে নিয়েছে প্রশাসন। 8 দিন পর 144 ধারা প্রত্যাহার করায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানও শিথিল করা হয়েছে। ফলে খাগড়াছড়ির মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। এর আগে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা ও সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে গত 27 সেপ্টেম্বর দুপুর 2টা থেকে 144 ধারা জারি করে প্রশাসন। বর্তমান তুলে দিচ্ছে, বর্তমান মকরেন খাগড়াছড়ির ভিতরে মানুষ পাহাড়ি বাঙালি সবাই আসতেছে, বাজার করতেছে, চারিদিক দিয়ে কোনো সমস্যা নাই। এখন মোটামুটি ভালোই লোকজন আসতেছে, সাজেকে যাচ্ছে, বেজাহিনা হইতেছি, তারপরে এখন স্বাভাবিক চলতেছি। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, দলটির বিরুদ্ধে করা অভিযোগ যাচাই বাছাই চলছে। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার বিষয়ে সোমবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জুলাই আন্দোলনে চালানো গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসাবে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের অক্টোবরে অভিযোগ দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। ওই অভিযোগের তদন্ত শুরু হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। অভিযোগ এসেছে, এটা আমরা এখন গুরুত্ব দিয়ে এটা যাচাই বাছাইয়ের কাজটা করছি। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হবে। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। অভিযোগ আমলে নেয়ার বিষয়ে সোমবার আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2। এই ফরমাল চার্জে আমরা মাহবুবুল আলম হানিফের ব্যাপারে কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ নিয়ে আসছি। এই 3টি অভিযোগ প্রমাণের জন্য সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল, তথ্য প্রমাণাদি সবকিছু প্রসিকিউশন দাখিল করেছে। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার মামলায় এদিন 1 জন সাক্ষ্য দেন। এছাড়া মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে সিরাজগঞ্জ 2 আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরিকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের আগেই জামায়াতের আমিরের দায়িত্বে আসতে পারে নতুন মুখ। রুকনদের ভোটের মাধ্যমে ডিসেম্বরের শেষের দিকে জানা যাবে কে হচ্ছেন আমির। অন্যান্য দলের মতো জামায়াতের প্রার্থীদের নাম প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী হতে পারে বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খায়রুল ইসলামের রিপোর্ট।
বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতির মাঠে সক্রিয় জামায়াত ইসলামী। তবে দলটির নানা তৎপরতা ছাপিয়ে সবার নজর কাড়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ইসলামী আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনে তার প্রেরণা ও উৎসাহমূলক নানা বক্তব্য। আমরা ইলেকশন চাই, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। জুলাই বিপ্লবের পর তার দক্ষ নেতৃত্বে উজ্জীবিত জামায়াতের নেতাকর্মীরাও জুলাই সনদের আইনি ভিত্তি পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দাবিতে দলটি রাজপথে উত্তেজনা বাড়িয়েছে। সব আসনে প্রার্থী চূড়ান্ত করে ভোটের প্রস্তুতিও নিচ্ছে জামাত। তবে এসব তৎপরতার মধ্যেও জোর আলোচনায় এসেছে নতুন আমির নির্বাচন নিয়ে। ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল থেকে জামায়াতের আমির নির্বাচিত হন 2019 সালের নভেম্বরে। 2022 সালে তার মেয়াদ শেষ হলে 2023 ও 25 সেশনে তিনি আবারও আমির নির্বাচিত হন। এবছর ডিসেম্বরে শেষ হচ্ছে তার দ্বিতীয় মেয়াদ। দলটির গঠনতন্ত্র অনুযায়ী 3 বছরের জন্য নির্বাচিত হন আমির। সেই হিসেবে আগামী জানুয়ারি মাসেই ঠিক হবে নতুন আমির। এজন্য চলতি মাসের মাঝামাঝি সময় সারা দেশে রোকন সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। আমিরে জামাতের নির্বাচনটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 5 সদস্যের একটি নির্বাচন কমিশন আছেন আমাদের, একজন প্রধান নির্বাচন কমিশনার আর বাকিরা আছেন এর সদস্য। 25শে ডিসেম্বরের আগেই ওনারা বসে, নির্বাচন কমিশন বসে নির্বাচনের প্রস্তুতি নেন, ব্যালট পেপার রেডি করেন। আমরা গোপন ব্যালটে এখানে হয়, পরে বিভিন্ন জেলা এবং মহানগরগুলোতে প্রিজাইডিং অফিসার তারা নিয়োগ করেন, দায়িত্বশীলদের দায়িত্ব দেওয়া হয়, এটা টিম করে দেওয়া হয় স্ব এলাকায়। আমির নির্বাচনের জন্য কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যরা 3 জনের নাম প্রস্তাব করবেন। সারা দেশের 1 লাখেরও বেশি রোকন এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে আমির হিসেবে ভোট দেবেন। চাইলে রোকন সদস্যরা এই 3 জনের বাইরেও পছন্দের যে কোনো রোকন সদস্যকে ভোট দিতে পারবেন বলেও জানান জামায়াতের এই নেতা। ভোট নেওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু রোকনদের সংখ্যা 2000, 3000, 4000, 5000 আছেন কোনো কোনো জেলাতে বা মহানগরে, তো সেখানে আমরা একসাথে কোনো একটা হলে, কমিউনিটি সেন্টারে এগুলোতে আমরা আয়োজন করি। সেখানে আগে জানানো হয়, চিঠি দেওয়া হয়, রোকনরা আসেন, ওনারা ভোট দেন। অন্যান্য দলের মতো জামায়াতের প্রার্থীদের নাম প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে 2026 থেকে 28 সেশনের জন্য সম্ভাব্য প্রার্থী হতে পারেন বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান, দলের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় করেন তারা। এ সময় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানান এবং বৌদ্ধ বিহার পরিদর্শনের আমন্ত্রণ জানান। বৌদ্ধদের শেষকৃত্যের জন্য রাজধানী উত্তরায় জায়গা বরাদ্দ দেওয়ায় ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এখন থেকে চট্টগ্রামে না গিয়ে ঢাকাতে শেষকৃত্য করতে পারছে তারা। এছাড়াও কঠিন চিবরদান উদযাপনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। পাশাপাশি তীর্থযাত্রার জন্য সরকারি ব্যবস্থাপনা, বৌদ্ধ ধর্মগুরু অতীশ দীপঙ্করের নামে সরকারিভাবে জ্ঞান চর্চা কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন দাবি জানান বৌদ্ধ ধর্মীয় নেতারা। আওয়ামী লীগ শুধু 2008-এ নির্বাচিত হয়েছিল, পরবর্তী সময় নির্বাচনগুলো কোনো নির্বাচন ছিল না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে এই অনির্বাচিত সরকারের পতন হয়েছে। রাজধানী গুলশানে একটি হোটেলে রিজিওনাল ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং অ্যালায়েন্স আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, বিগত সময়ে শাসক খারাপ হলে তাদের না বলা অধিকার জনগণের ছিল না। বাংলাদেশের এই পট পরিবর্তনে সরকার বিনিয়োগের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজন গণতান্ত্রিক স্থিতিশীলতা। Student-led movement which managed to get rid of the regime that was never elected. It was only elected back in 2009, but people say many things about 2009 election as well. But I for myself would say that I voted in that election. In the next few elections, 2014, 2018, 2024, we did not even have an election. When I talk about investment, the first basic thing that people need to have in place
is a democratic system. দেশের শিক্ষার মান উন্নয়নে অর্থের চেয়ে বেশি প্রয়োজন সুশাসনের ও জবাবদিহিতার। রাজধানী একটি হোটেলের শিক্ষা নিয়ে বিএনপি আয়োজিত এক সেমিনারে বক্তারা একথা বলেন। বক্তারা বলেন, শিক্ষকদের জীবনমানের উন্নয়ন না করলে শিক্ষা কার্যক্রম উন্নত করা সম্ভব নয়। আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আমানুল্লাহ বলেন, সঠিক রাজনৈতিক দর্শন ও পরিকল্পনা ছাড়া কোনো শিক্ষা, স্বাস্থ্যসহ কোনো খাতেই উন্নয়ন সম্ভব নয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মামুন আহমেদ বলেন, গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনামলে দেশে নৈতিকতা এবং মূল্যবোধের অবক্ষয় হয়েছে। এ থেকে উত্তরণে প্রয়োজন টেকসই পরিকল্পনা। আলোচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসার প্রতিনিধিরা অংশ নেন। More than 15 years of autocratic regime we were in, the country is witnessing erosion of values in the society and the ethical standard is falling down. So we must restore it. For having this, we need to introduce ethical and moral teaching curriculum right from the school. বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আর্থিক প্রণোদনা ও বাড়ি ভাড়া বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। তিনি বলেন, এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন হবে। এসএসসি পরীক্ষায় আগের মতো অতিরঞ্জিত নম্বর দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সৌদি আরব সম্ভাবনাময় ও বিকল্প বাজার হতে পারে বলে মন্তব্য করেছেন সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ SABCCI। বিশেষ করে টেক্সটাইল, জনশক্তি রপ্তানি, তথ্য প্রযুক্তি ও কৃষি পণ্য রপ্তানিতে বিশেষ সুযোগ রয়েছে বলে জানান সংগঠনটির সভাপতি আশরাফুল হক চৌধুরী। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। তিনি জানান, সৌদি বাংলাদেশ চেম্বারের উদ্বোধন উপলক্ষে আগামীকাল থেকে 3 দিনব্যাপী বাণিজ্যিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অংশ নেবেন সৌদি আরবের 20 সদস্যের প্রতিনিধি দল। এবারে আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 2009 সালের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখা এবং সার ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন BFA। রাজধানী পুরানো পল্টনের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান ওয়ালিউর রহমান অভিযোগ করেন, দেশে সার সংকট সৃষ্টির জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত, যারা কৃষকদের ভুল তথ্য দিয়ে অস্থিরতা তৈরি করতে চাইছে। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে BFA এর ভাইস প্রেসিডেন্ট KM ওয়ালিউর রহমান বাবুল, সিরাজুল ইসলাম বিদ্যুৎ পরিচালক KM হারুনা রশিদ, লিটন কুমার দাস, নুরুল আলম, ফরহাদ হোসেন সহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ের সার ডিলাররা উপস্থিত ছিলেন। ধানে পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষকরা। বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগ করেও কাজ না হওয়ায় ফলন বিপর্যয়ের আশঙ্কা তাদের। কৃষি কর্মকর্তারা বলছেন, মাজরা ও কারেন্ট পোকার আক্রমণ এবং গোড়া পচা রোগে জেলার কোনো কোনো স্থানে ধানের ক্ষতি হচ্ছে। সংকট উত্তরণে পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়ে তারা বলেন, বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। মেহেরপুরের হিজুলি গ্রামের কৃষক কামরুল ইসলাম 2 বিঘা জমিতে বিরি ধান 51 আবাদ করেছেন। এরই মধ্যে মাজরা পোকার আক্রমণে নষ্ট হয়েছে আবাদকৃত অর্ধেক জমির ধান। বাকি জমির ধান রক্ষায় বালাইনাশক প্রয়োগ করেছেন, তবে শঙ্কা কাটেনি তার। 5-6 বিড়ি ঠেকায় কোন রকম ঠেকেছি, আর 1 বিড়ি পুরো ছেড়ে দিয়েছি। কোনো বিষে কাজ করছে না। এবছরে যা খারাপ, পচা লাগা আর পোকাতে একদম পুরো ভ্যাস করে দিয়েছে মাঠকে মাঠ। এবার জেলায় আমন ধানের আবাদ হয়েছে 26,860 হেক্টর জমিতে। অনেক স্থানে আমনের ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কৃষি অফিসের সহায়তা না পাওয়ার অভিযোগ আছে কারো কারো। কৃষকরা বলছেন, একদিকে পোকার হানা, অন্যদিকে বালাইনাশকের দাম বেড়ে যাওয়ায় নানামুখী সংকটে পড়েছেন তারা। অনেক জমিতে কারেন্ট লেগেছে, পুরা খেয়ে ফেলছে, কেউ 2বার 3বার কারেন্ট গাবিয়ে দিছে, এই বিষয়ে কোনো কাজ হয়েছে না। এবার যা অবস্থা ধানের, তা মোটামুটি ধরেন 8 মণ থেকে 10 মণ ধান হবে, তার মধ্যে খরচ তো উঠবে না। তাহলে আমরা এগুলা কিভাবে আমরা খাবো, কিভাবে আবার তার সামনে আবাদ করবো? কন্ট্রাক্টের জমি নিয়েছি আমি, সেই কন্ট্রাক্ট সেই লোককে কিভাবে দেবো আর কি করে খাবো? আমার কোনো ক্ষমতাই নাই সেই জমিতে আবাদে পানিতে যাব। ধান রোপণে লাইন ও গ্রুপিং পদ্ধতি অনুসরণ করলে পোকার আক্রমণ কমে যাবে বলে জানিয়েছে কৃষি অফিস। একই সাথে মাজরা পোকা দমনে হাতজাল ও বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। বৃষ্টি হচ্ছে, গরমও আছে, যার ফলে মাজরার বংশ বিস্তারটা বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সমন্বিতভাবে এই বালাইটা দমনের জন্য বলছি। যখন মাজরা পোকা ফসল নষ্ট করে, নতুন করে কুশি দেওয়ার মাধ্যমে সে অনেকখানি ক্ষতি পুষিয়ে নিতে পারে। যেহেতু এখন সর্বোচ্চ কুশি পর্যায়ে আছে, তো যদি আমরা এখন দমন করে ফেলতে পারি তাহলে আসলে ফলনে গিয়ে এর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। কৃষি অফিস আশার বাণী শোনালেও হতাশা কাটেনি কৃষকদের, কারণ এরই মধ্যে অনেকের আবাদকৃত ধানের অর্ধেক নষ্ট হয়ে গেছে। এতে উৎপাদন খরচ না উঠে লোকসানের আশঙ্কা তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। শারজায় টি-20 সিরিজে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার ম্যাচে 144 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 11 রান। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তেমন কোনো সুবিধা করতে পারেনি আফগানিস্তান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 39 রানে 3 উইকেট হারিয়ে স্বল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে আফগানরা। কিন্তু দারবিশ রাসুল চতুর্থ উইকেটে সাদিকুল্লাহকে নিয়ে 34 এবং নবম উইকেটে মুজিবুর রহমানকে নিয়ে আরও 34 রানের জুটি গড়ে দলকে 9 উইকেটে 143 রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন। দারবিশ 32 এবং সাদিকুল্লাহ 28 রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফুদ্দিন 3টি এবং নাসুম ও তানজিম 2টি করে উইকেট তুলে নেন। 3 ম্যাচের সিরিজে 2-0 এগিয়ে আছে বাংলাদেশ। পরিচালনা পর্ষদের নির্বাচন উপলক্ষে নতুন রূপে সেজেছে মিরপুরের হোম অব ক্রিকেট শেরেবাংলা স্টেডিয়াম। তবে থেমে নেই নির্বাচন নিয়ে অস্থিরতা। কাউন্সিলর করা নিয়ে অনিয়মের অভিযোগে ক্রীড়া উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত দেওয়া হয়েছে স্মারকলিপি। ইতোমধ্যে 6 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। পরাগার মানের রিপোর্ট। বিসিবির বহুল আলোচিত সমালোচিত আর ঘটনাবহুল নির্বাচন আগামীকাল সোমবার। বিভিন্ন সময়ে আইনি জটিলতায় পড়লেও শেষ পর্যন্ত নির্বাচন হচ্ছে দেশের এই শীর্ষ ক্রীড়া সংস্থায়। তবে নির্বাচনকে ঘিরে চলমান অস্থিরতা আগের দিনও বিদ্যমান। নির্বাচন পেছানো সহ 3 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স। এর আগে কাউন্সিলরশিপ নিয়ে সরকারের হস্তক্ষেপের অভিযোগে তামিম ইকবাল সহ 17 জন প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ব্যাপারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমে বলেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এখনো এটা সম্পূর্ণ যে বয়কট করছে বা যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি উইদিন দ্য কনস্টিটিউশন যেটা ঘটতে চাচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ। এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না, বা আপনারা যারা আছেন যদি মনে করেন যে আই এম নট গুড ইনাফ, আমি চলে যেতে আগ্রহী আছি এনি টাইম। বাট অ্যাট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য, বাংলাদেশ ক্রিকেট। যাচাই বাছাই শেষে 50 জন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছিল। 17 জন প্রত্যাহার করায় সেই সংখ্যা দাঁড়িয়েছে 33 জনে। এতে 6 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাদের সবাই ক্যাটাগরি একই। আমাদের যে সম্ভাবনা এটা অসীম। আমরা এখন কিন্তু শুধুমাত্র ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে আমরা অনেক ব্যস্ত ছিলাম এবং সেটা নিয়ে আমরা থাকবো। সাথে সাথে দেশের ক্রিকেটকে আমরা একেবারে জানি। দেখেন, জেলার থেকে যারা আসছে আমরা হয়তো তাদেরকে বলি যে জেলার কাউন্সিলর, আমরা কাউন্সিলর নামটা সরিয়ে বলবো তারা হচ্ছে জেলার প্রেসিডেন্ট। এবং সেই প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জেলার উপজেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট কীভাবে ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টাটাই আমাদের মূল থাকবে। ভোট গণনা শেষে সন্ধ্যা 6টায় ফলাফল প্রকাশ করা হবে, আর সন্ধ্যা 7:30টায় হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার।
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে একমত রাজনৈতিক দলগুলো। ডক্টর আলী রিয়াজ। সনদকে রাজনৈতিক দলিলে রূপান্তরের তাগিদ প্রধান উপদেষ্টার। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে প্রত্যাশা বিএনপির। সার্বিক সহযোগিতার আশ্বাস জাতিসংঘের। গোয়েন লুইসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক। ভারত ও ফ্যাসিস্টদের বুদ্ধিজীবীরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে, অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার। খাগড়াছড়িতে ধর্ষণের গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা। মানবতা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য শিগগিরই তদন্ত শুরু হবে জানালেন চিফ প্রসিকিউটর। হানিফ সহ 4 জনের অভিযোগ আমলে নেয়ার আদেশ কাল। নির্বাচনের আগে জামাত আমিরের দায়িত্বে নতুন মুখ আসার সম্ভাবনা। আলোচনায় শফিকুর রহমান মিয়া, গোলাম পরওয়ার ও মুজিবুর রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।